مجازاتی که ملت ایران و نیروهای مسلح ما برای این دشمن خبیث می‌ذارن نشانه ناتوانی اوست. ইসরায়েল জুড়ে ভয়ঙ্কর ইরানি মিসাইলের আক্রমণ বেশ কিছুদিন পেরিয়ে গেছে। আজ সেই আক্রমণ যেন ইসরায়েলের আকাশে মেঘ হয়ে ঘুরছে। প্রতিটা ক্ষেপণাস্ত্রের ছোঁয়ায় এক এক করে খুলে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতা। কেন সেখানকার আকাশ প্রতিরোধ ব্যবস্থা আগের মতো মজবুত নাই। অ্যারো 3 ডেভিসলিং আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো ইরানের প্রতিটা মিসাইলের জন্য যেন পাগলের মতো গোলা বারুদ খরচ করছে। ঠিক সেই সময় একদিন ওয়াল স্ট্রিট জার্মানে নতুন কর্মকর্তার মুখে শোনা যায় এক ভয়ঙ্কর খবর। অ্যারো ক্ষেপণাস্ত্রর প্রতিটার দাম প্রায় $3 মিলিয়ন। আর সেটা যতটাই সম্ভব ইসরায়েল বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। ঠিক এক সময় যুদ্ধের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ইসরায়েল ইরানের কোন অস্ত্র ছেড়ে দিবে এবং কোনটা ধ্বংস করে দিবে বুঝতে পারছিল না। 12 দিনের যুদ্ধ শেষের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও আর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারছিল না। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে টার্গেট করা হয়েছিল, যেমন বেতুয়ের যুদ্ধ মন্ত্রণালয়, যার ধ্বংসাংশ ইসরায়েলের শাসকদের চমকে দিয়েছিল, এবং আল সাবায়, যেখানে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল ইসরায়েলের সেরা কমান্ড এবং একটা হাসপাতালের পাশে, যা অত্যন্ত ভয়ানকভাবে আঘাত এনেছিল। এমনকি পেন কিরিয়ন বিমানবন্দরও বন্ধ হয়ে গিয়েছিল। আর হাজার হাজার ইসরায়েলি যারা টেল এলিয়াই, টেল আবিব এবং হাইফাই ছিলেন, তারা সাইপ্রাসে চলে যাওয়ার জন্য $5,000 খরচ করেও দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন, এবং বহুত লোক চলে গিয়েছিল দেশ ত্যাগ করে। তার কারণে ইসরায়েলের পরিবহন মন্ত্রী প্রত্যেকটা এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিলেন বাধ্য হয়ে। তা না হলে ইসরায়েলের ভিত্তি আরো দুর্বল হয়ে যেত। বুঝতেই পারছেন, যখন একটা দেশ বাধ্য হয় প্রত্যেকটা মানুষকে আটকে রাখতে, তখনই বুঝতে পারছেন ইসরায়েল তখন কি পরিস্থিতিতে ছিল। যদিও বহু বছর ধরে ইসরায়েল তাদের অকুতোভয় ভাবমূর্তি তুলে ধরেছিল, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মিলিত আক্রমণে ভাবমূর্তি এবং গৌরব নষ্ট হয়ে গিয়েছিল। আর ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপের স্থান এবং ধ্বংসযজ্ঞের ছবি এবং ইসরায়েলের ব্যাপক সেন্সর থাকার পরেও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছিল। এই ভিডিও যেন ইসরায়েলিদের মনে আরো ভয় এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। এখন ইসরায়েলিরা যেন নেতানিয়াহু সরকারের কাছে প্রশ্ন তুলছিল, যেন সুরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সেই প্রথম আক্রমণে টিকতে না পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ শেষ হয়ে যায়। তাহলে কি হবে এখন? আসলে বলা যায় নেতানিয়াহুর যুদ্ধবিরতি মেনে নেওয়ার এটা একটা অন্যতম কারণ ছিল। 12 দিনের যুদ্ধ শেষ হবার পরে অনেক ইসরায়েলি নেতা হার মেনে নিচ্ছিল। যেমন মিশরে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মির ওরান একটা সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন, আমরা কেবল সামরিক সমাধান দিয়ে ইরানিদের পরাজিত করতে পারবো না। এই প্রকাশিত দুর্বলতাই ইসরায়েলের নেতাদের এমন এক অবস্থায় নিয়ে গিয়েছিল যে তারা আর না পেরে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। ইসরায়েল জানতো তার আকাশ প্রতিরোধ ব্যবস্থা এবং গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছিল। তারা আর ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে পারবে না। পুরো ইসরায়েল জুড়ে ভীতি ছড়িয়ে পড়ছিল, যা মিডিয়ার ইন্সপেকশনের কারণে আমাদের সামনে আসেনি। অন্যদিকে ইরানের সাথে যদি তুলনা করা যায়, তাহলে খুব সহজেই বোঝা যায় ইরানিরা মানসিকভাবে ঠিক কতটাই শক্ত ছিল। ইসরায়েল যখন ইরানের রাষ্ট্রীয় লাইভ স্টোরিতে আঘাত করেছিল, তখন এই ভিডিও ভাইরাল হয়ে যায়। অঙ্কর স্যার এমামি জানো ইসরায়েলের এই আক্রমণের মাঝেই তার অপ্রতিরোধ সাহসের মাধ্যমে ইরানি প্রতিরোধের যেন প্রতীক হয়ে উঠেছিলেন। আর যুদ্ধ চলাকালীন ইরানের সব জায়গায় যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে একটা জাতি তার মাতৃভূমিকে আগলে রাখার জন্য আগ্রাসনের বিরুদ্ধে কতটা একতা রাখতে পারে। শুধু কি ইরানে না, পুরো পৃথিবী জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিশাল পরিবর্তন এসেছে। যেমন পিও রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী 24টা দেশে 62% মানুষ ইসরায়েলের পক্ষে নেতিবাচক মনোভাব দেখিয়েছে, আর মাত্র 29% মানুষ তাদের পক্ষে ইতিবাচক। এর মানে ইসরায়েলের বিরোধিতা পুরো পৃথিবী জুড়ে বেড়েই যাচ্ছে।